হ্যালো, এখন কি কথা শোনা যায়? তোমরা কথা শুনতে পাচ্ছ? আশা করছি কথা শুনতে পাচ্ছ। ওকে। হ্যাঁ, মিথুন বলছে অনেকদিন পর বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস পেলাম। হ্যাঁ, আসলে অনেকদিন পরই তোমাদের সাথে দেখা সাক্ষাৎ। বাংলার ক্লাস তো এমনিতে অনেক কম হয়, আর বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস হচ্ছে আরো কম, তাই তো? আচ্ছা, এখন কি কথা শুনতে পাচ্ছ? প্রথম দিকে মনে হয় কথা একটু শুনতে সমস্যা হচ্ছিল। আই থিঙ্ক এখন আর শুনতে সমস্যা নেই। ওকে। তো আগামীকাল আমার আইসিটি পরীক্ষা। রনি বলছে, আরে আইসিটি যে সাবজেক্ট, ও তোমরা এমনি পারবা, ঠিক আছে? ওটা তুমি এমনি পারবা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো কে কেমন আছো আগে সেটা বলো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ। আর আজকে আমাদের যে ক্লাসের যে টপিক, এটা একেবারে সহজ টপিক, আসলে এখানে পড়ানোর কিছু নাই, তবে খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা হচ্ছে আজকের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের এতদিন তো ব্যাকরণ নিয়ে অনেক কাজ করলাম। ব্যাকরণ নিয়ে তো আসলে কাজের শেষ নেই। 30 নম্বরের ব্যাকরণের জন্য আমরা অনেক কাজ করেছি, কিন্তু এখন হচ্ছে আমরা বিরোচনের জন্য কাজ করব। আচ্ছা, দু একজন বলছে নামাজে ব্রেকের জন্য। আমি নামাজে ব্রেক তো অবশ্যই দেই ক্লাসের মধ্যে। এখন কয়টার দিকে ব্রেক দিলে ভালো হয় বলো? কেননা বাংলাদেশের সব এলাকায় তো একই সময় তো আর আসলে আজান দেয় না, এটাও তোমরা জানো। নামাজে বিরতি, হ্যাঁ, তা আমি না কয়টার দিকে দেবো সেটা বলো ভাইয়া। 5টা 20। ওকে, 10-এ দেন। আচ্ছা, একটা কাজ করি, 5টা 15 দিয়ে দিই, তাহলে সব দিকে মনে হয় ব্যালেন্স থাকবে। বুঝতে পারছো? 5টা 15 দিয়ে দিই, তাহলে হবে কি, একটা এ টাইমে শুরু হয়ে যাবে আর কি। ওকে। সো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ব্যাকরণ 30 নম্বরের জন্য কিন্তু বিগত কয়েকদিনে অনেকগুলো ক্লাস করেছি, ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু ভুলে গিয়েছি, কি ভুলে গিয়েছি, যে আরেকবার আমি একটু মনে করিয়ে দিই, বাংলা দ্বিতীয় পত্রে যে পুরো 100 নম্বর, এর মধ্যে ব্যাকরণ থেকে থাকবে 30, এবং বিরচন বা লিখিত, বিরচনই লিখলাম যেটা তোমাদের সিলেবাসে লেখা আছে, বিরচন থেকে 70, মোট 100। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এই বিরচন নিয়ে কখনোই কিন্তু মাথা ঘামাই না, মাথা ঘামানোর কথা না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, বিরচনে কিন্তু 70টা নম্বর বরাদ্দ। এবং সত্যি কথা বলতে বিরচনটা নিয়ে একটু কাজ করা দরকার, কারণ আমি জানি তোমাদের অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, যে ভাইয়া ভাব সম্প্রসারণ কয় পেজ লিখবো, তারপরে হচ্ছে প্রবন্ধ কয় পেজ লিখবো, তারপর অনেকে একটা খুব কমন প্রশ্ন করো, কি যেন প্রশ্নটা, যে কি প্রতিবেদন কিভাবে লিখতে হবে, বা এটা সেটা কয় পেজ লিখতে হবে। তো আমার মনে হয় এই লিখিত বা বিরোচন এই অংশটা নিয়ে আসলে আমাদের একটু ডিটেলস কথা বলার প্রয়োজন আছে। তো আমরা ইতোমধ্যেই সেটা হচ্ছে যে অনেক দেখতে পাচ্ছি বিয়ে বাড়িতে বসে ক্লাস করছিস। অনেক তো একটু আগে ভাগে আমাদেরকে দাওয়াত দিতে, আমরা চলে যেতাম তোমার সাথে বিয়ে বাড়িতে, যে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খেয়ে আসলাম। অনেকদিন আমি এমনি বিয়ের খাওয়া টাওয়া খাই না, না খেয়ে খেয়ে দেখো শুকায় যাচ্ছি। সো বিয়ের দাওয়াতটা থাকলে দিবা, ঠিক আছে, যে খেয়ে দিয়ে আসবো। তো যেটা বলছিলাম, আমরা ব্যাকরণ নিয়ে অনেক কাজ করেছি ইতিমধ্যে, কিন্তু এখন আমরা হচ্ছে একটু বিরোচন নিয়ে কাজ করবো, এবং আজকের ক্লাসে মূলত এই বিরোচন নিয়ে দেখো বাংলা দ্বিতীয় পত্রের যে বিরোচন অংশটা রয়েছে, এবং সেটার মধ্যে হচ্ছে পারিভাষিক শব্দ, অনুবাদ, বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্রলিখন, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ রয়েছে। এটার বাইরেও প্রবন্ধ রয়েছে, তারপরে হচ্ছে কি প্রতিবেদন রয়েছে। এগুলো নিয়ে আমরা আরো একটা ক্লাস করব।
তো মূল কথা হচ্ছে যে তাহমিনা, থ্যাংক ইউ। তো কথা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে এই টপিকগুলো কিন্তু আমরা কম বেশি সবাই পারি, ঠিক আছে? এই টপিকগুলো আমরা কম বেশি সবাই পারি, কম বেশি সবাই লিখতে পারি, কিন্তু আসলে কিভাবে লিখলে যে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে, কিভাবে লিখলে, কত পেজ লিখলে যে ভালো নাম্বার পাওয়া যাবে, কি করা যায়, এইটা নিয়েই মূলত আজকের ক্লাসটা আমরা করব, ঠিক আছে? তো চলো একেবারে শুরু করি। আমরা একটা টপিক শেষ করি, একটা টপিক শেষ করে তারপরে নামাজের ব্রেক দিচ্ছি, ঠিক আছে? ঠিক 5:15 নামাজের ব্রেক দিচ্ছি। সো আমরা আজকে একেবারে শুরুতে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে পারিভাষিক শব্দ নিয়ে কাজ করব। তোমরা এই মুহূর্তে ক্লাসে যারা আছো একটু মনোযোগ দিয়ে কথা শুনবা, কেননা আমি জানি তোমরা ক্লাসে এখনো অনেকেই আছো যারা হচ্ছে মানে কি বলবো, স্টিল নাও তোমরা অনেকেই আছো যে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা সম্পর্কে জানো না। তো যারা বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে ধারণা নেই, তারা আমার এই রিটেন বা লিখিত অংশের ক্লাসগুলোর মাধ্যমে তুমি পুরো লিখিতের উপর একটা ধারণা নিয়ে এসো এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করো। এবং আমার বিশ্বাস যে তুমি যদি আমার এই বিরচন বা লিখিত অংশের ক্লাসগুলো একটু করো, এই ঘন্টাখানিক 2টা ক্লাস নেব, 2 ঘন্টা 3 ঘন্টা, আমার মনে হয় যে মোটামুটি আমি যে পরামর্শ বা গাইডলাইন দিয়ে দেব এটা পড়লে হয়ে যাবে, এটা দেখলে হয়ে যাবে, এর বেশি লাগবে না। তো প্রথমেই দেখো পারিভাষিক শব্দ। এখন পারিভাষিক শব্দ কাকে বলে, পারিভাষিক শব্দ কয় প্রকার, কি কি, এই নাটক আমাদের জানার দরকার নেই। আমরা সোজা মনে রাখবো যে আমি আগামী বছর এইচএসসি পরীক্ষা দিব, এইচএসসি পরীক্ষায় আমার পারিভাষিক শব্দ থেকে এই ধরনের প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে? ইংরেজিতে 15টা শব্দ দেওয়া থাকবে, এই 15টা শব্দ থেকে 15টা শব্দ থেকে তোমাকে 10টা শব্দের বাংলা অর্থ লিখতে হবে, শেষ পারিভাষিক শব্দ। আবার বলছি, পারিভাষিক শব্দ থেকে সাধারণত পরীক্ষায় 7 নম্বর প্রশ্নে পারিভাষিক শব্দ থাকে। তো 7 নম্বর প্রশ্নে ক নাম্বারে ঠিক এরকম 15টা ইংরেজি শব্দ দেওয়া থাকবে, তুমি সেই ইংরেজি শব্দের 15টার মধ্যে থেকে 10টা লিখে আসবা। যদি 10টা মানে কোনো বানান ভুল না করো, যেমন আমি কথার কথা ধরে নিচ্ছি, কোনটা বলবো, যে মনে করো যে আমি বললাম যে জাস্টিস মানে ন্যায় বিচার, এখন ন্যায় বিচার লিখতে যে তুমি ওর মধ্যে কোনোভাবে একটা বানান ভুল করেছো, তাহলে তুমি কিন্তু আর 1 নম্বর পাবা না। তুমি যদি জাস্ট এইভাবে 15টার মধ্যে 10টা ইংরেজি শব্দের বানান লিখে আসতে পারো, তাহলে বিশ্বাস করো একেবারেই 10-এ 10 পাবা। কোনো টিচারের ক্ষমতা নেই তোমার এখান থেকে নাম্বার কমাবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? এই আচ্ছা, এবার তোমার কাছে এই একটা আছে, আর এটার অল্টারনেটিভ বা এটার অথবা হিসেবে প্রশ্ন আছে এই আরেকটা, যে নিচের অনুচ্ছেদটি বাংলা অনুবাদ কর। সাধারণত দেখা যায় যে 5টি বাক্যের এরকম একটা প্যাসেজ থাকে, 4টা-5টা বাক্য থাকে। তুমি যদি এই 4টা-5টা বাক্য একেবারে সঠিকভাবে লিখে আসতে পারো, অনুবাদটা ইংরেজিতে আমরা যেটা বলি ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজিতে বাক্য থাকবে, তুমি সেই ইংরেজি বাক্যের বাংলা করে আসবে। তুমি যদি বাংলা বাক্য করে আসো, 5টা বাক্য কোনো বানান ভুল ছাড়া নির্ভুল ভাবে লিখবা, একেবারেই 5-এ 5 পাবো, সরি 10-এ 10 পাবো। এবার তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, মনে করো পরীক্ষায় এই ক নম্বর এবং খ নম্বর এইভাবে প্রশ্নটা আসবে, তোমার কাছে কি মনে হচ্ছে কোনটা উত্তর করা বেশি ভালো? সুভানা বলছে ক নাম্বারটা উত্তর করা সহজ মনে হচ্ছে। দেখি অন্য সুভানারা কি বলে, তোমার কাছে কি মনে হচ্ছে? হুইচ ওয়ান ইজ মোর পারফেক্ট ফর গেটিং হাইয়েস্ট মার্কস? বলো, তোমার আইডিয়াটাই বলো, সমস্যা নেই। ইয়েস, থ্যাংক ইউ। আমিও তোমাদের মতোই মনে করি
অনেকেই বলেছে, আমি দেখতে পাচ্ছি আকাশ বললো, তারিফুল বললো, ওবায়দুল্লাহ বলছে, নাদিয়া বলছে, আসাদুজ্জামান বলছে, তাসনুবা বলছে, বৃষ্টি বলছে। সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো আমি পার্সোনালি মনে করি যে ক নাম্বার থেকে উত্তর করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? জি, এটা হচ্ছে একেবারে ম্যাথের মতো। 10টা ইংরেজি শব্দের বাংলা তুমি যদি একটু ভালোভাবে লিখতে পারো, একটু না পুরো ভালোভাবে লিখতে হবে, জাস্ট বানান ভুলটা করবা না, দেখবা তুমি এখানে একেবারে 10-এ 10 পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এবং তোমাদের ছোট্ট একটা পরামর্শ দিয়েই ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে এই পারিভাষিক শব্দ তোমরা জাস্ট একটা কাজ করবে, সেটা হচ্ছে বিগত যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে, তোমরা বোর্ডের প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বা। বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে পড়লেই দেখা যাবে যে তোমার বিগত 5 থেকে 7 বছরে তুমি যদি বোর্ড কোশ্চেন্স গুলো একটু ভালোভাবে পড়ো, তাহলে দেখা যাবে ওই 15টার মধ্যে অন্তত 10 থেকে 12টা 100% কমন আসবে। টেক্সট সহজ করে দিলাম কিন্তু আরো। জাস্ট বিগত 5 থেকে 7 বছরের, 7 বছরও লাগবে না, বিগত 5 বছরে তুমি শুধু বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। এই যেমন একটা বোর্ড, রাজশাহী বোর্ড 2022 সালে এরকম প্রশ্ন এসেছে, জাস্ট এরকম ইংরেজি শব্দ ছিল, এটার বাংলা শব্দগুলো তুমি এভাবে পড়ে ফেলো। আমি নিশ্চিত করে বলতে পারি তুমি যদি 4 থেকে 5 বছরে পড়ো, 10টা 12টা প্রশ্ন একইভাবে কমন আসবে। তাহলে দেখছো 10-এ 10 পাওয়া কত সহজ। এবার মনে করো এটা গেল, এইচএসসি পরীক্ষা গেল, কিছুদিন পরে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে হবে না? বাংলাদেশে এমন কোন ইউনিভার্সিটি নেই যেখানে ইংরেজি প্রশ্ন হয় বা বাংলা প্রশ্ন হয়, সেখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না। আমি জানি তোমরা সিনোনিম অ্যান্টোনিমের তুলনামূলক অনেক দুর্বল, তোমরা চাইলে কিন্তু এই পারিভাষিক শব্দের মাধ্যমে শক্তিশালী হতে পারো। মনে করো এটা একটা, এই যে ব্যাংকরাপ্ট মানে হচ্ছে দেউলিয়া, আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, কপিরাইট মানে হচ্ছে মেধাস্বত্ব বা লেখসত্ব। তুমি যে ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ পড়লে, তাহলে এটার মাধ্যমে কি তোমার ইংরেজি ভোকাবুলারিটা শক্তিশালী হলো না? তোমরাই বলো হয়েছে কিনা। তারপরে তুমি যখন এই ইংরেজি শব্দটার, যখন তুমি ভাই এই যে লেখসত্ব বানানটা পড়ছো, মেধাসত্ব বানানটা পড়ছো, বিচ্ছিন্নতা বানানটা পড়ছো, শ্রুতি বানানটা পড়ছো, এটার মাধ্যমে কি বানানটাও ঠিক হয়ে যাচ্ছে কিনা? বানানো ঠিক হয়ে যাচ্ছে। তার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি পারিভাষিক শব্দ পড়লে এট দ্য সেম টাইম 3-4টা জিনিসের কাজ হয়। পারিভাষিক শব্দ হলো সিনোনিম জানলাম, শব্দের অর্থ জানলাম, বানান জানলাম, এবং এট দ্য সেম টাইম যেটা হয় সেটা হচ্ছে ইংরেজি ভোকাবুলারি যে স্টক, ইংরেজি ভোকাবুলারি স্টকও কিন্তু এই সাথে সাথে সমৃদ্ধ হয়ে যায়। ওকে, সো আমি যে কথাগুলো বললাম এটা একটু চিন্তা করো। আর তোমরা আজকে ক্লাসে প্রথমে বলছিলে নামাজে বিরতি দিতে, আমি ভাই নামাজে একটা ছোট্ট করে ব্রেক দিয়ে দিচ্ছি, নামাজে বিরতি দিচ্ছি। তোমরা জাস্ট 15 মিনিট পরে ঠিক ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? নামাজের বিরতি 15 মিনিট দিলাম, ঠিক 15 মিনিট পরে ক্লাসে জাস্ট ওয়ান টাইম জয়েন করবা। এভরিবডি 10 মিনিট দিই না? আচ্ছা, আমার মনে হয় 10 মিনিটই দেই, কেননা 15 মিনিট আসলে বেশি হয়ে যায়। 15কে কেটে আমরা 10 দিয়ে দিলাম, কেননা 10 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে? 10 মিনিটের পরে তোমরা জাস্ট ক্লাসে চলে আসো।
তার ব্যাপারে জাহাজের খবর নিলাম। হ্যালো ছোট ছোট ভাইরা, নামাজের একটা ব্রেক দিয়েছিলাম এন্ড দ্য ব্রেক টাইম ইজ ওভার। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। সো যে কথাটা আমি বলতেছিলাম যে পারিভাষিক শব্দ নিয়ে কিন্তু কথা হচ্ছিল। তো বাংলা দ্বিতীয় পত্রের এই পারিভাষিক শব্দটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সবসময় ভাইয়া তোমরা খুবই ভালোভাবে পড়বা। কেন ভালোভাবে পড়বা আরেকবার বলছি, পারিভাষিক শব্দ পড়ার মাধ্যমে যেটা হচ্ছে ইংরেজি শব্দার্থের উপর একটা ভালো দখল আসছে, বাংলা বানান বা ইংরেজি বানান দুটোই ঠিক হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পারিভাষিক শব্দ এমন একটা টপিক এখানে 10-এ 10 পাওয়া একেবারেই সোজা। ঠিক আছে, জাস্ট তুমি বিগত 4-5 বছরের শুধু বোর্ড প্রশ্নগুলো একটু পড়ে যাও। বিগত 4-5 বছরে বোর্ড প্রশ্ন পড়লে তুমি মোটামুটি ভাবে প্রত্যেকটা শব্দের অর্থ বা পারিভাষিক শব্দের অর্থ তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে। ওকে, সো আমার মনে হয় তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো এখন চলো আমরা আস্তে আস্তে অন্য টপিক। এই যে দেখো ঢাকা বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। তো আমি আর ভাই তোমাদের এখানে নতুন করে কিছু বলছি না। তোমাদের কাছে যে বই আছে, বইয়ে বিগত বছরের যে প্রশ্ন আছে, বিগত বছরের প্রশ্নটা সুন্দর করে 5 থেকে 7 বছরে পড়ে আসো। পড়লেই দেখবা তুমি পরীক্ষায় উত্তর করতে পারছো। ঠিক আছে, তো এটা নিয়ে আমার মনে হয় যে টেনশন করার কিছু নাই। এখানে দেখো আমি শুধু বোর্ডের বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। সো বইয়ে তোমাদের এগুলো আছে, বই থেকে পড়লে হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কারো কি কোনো প্রবলেম হচ্ছে কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছ স্পষ্টভাবে? কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যালো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? অল ক্লিয়ার সাদিয়া বলেছে, থ্যাংক ইউ। সো আশা করি আমি এখন তাহলে কমেন্ট বক্সটা একটুখানি অফ করে দিচ্ছি, কারণ তোমরা অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্ট করছো, যেটার এই মুহূর্তে আসলে কোনো দরকার নেই। থ্যাংক ইউ। সো পারিভাষিক শব্দ আমি আশা করব তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাবা, কেননা পারিভাষিক শব্দ যদি পড়ে যাও 10-এ 10 পাও একেবারে পানির মতো সোজা, এবং আমার বিশ্বাস তোমরা সেটা পারবে। তবে একটাই কথা যেটা বারবার বলছি, বানান বিষয়ে সতর্কতা থাকতে হবে। তুমি যদি বাংলা বানান ভুল করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি আর নাম্বার পাবে না। ঠিক আছে, ওকে। তাহলে পারিভাষিক শব্দ তো আমরা ট্রাই করলাম। এবার পারিভাষিক শব্দের বাইরে যে মানে কোনো না কোনো ভাবে দেখা গেল যে আমি পরীক্ষা একটা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি, বিগত 5-7 বছরে ভাইয়া পড়েছে, তো পড়ে গেলাম। এবার যে দেখলাম মানে কপাল খারাপ হলে তো কিছু করার থাকে না, পরীক্ষার হলে যে এনি হাউ 15টার মধ্যে এমন পারিভাষিক শব্দ আসছে আমি 5টার বেশি পারি না। কথার কথা, আমার বিশ্বাস এরকম জীবনেও হবে না, তারপরে হয়ে গেল এবার। কেন আসলে তোমরা বুঝতে পারছো যে ইংরেজি শব্দের তো আসলে শেষ নেই, আর আমরা মেইনলি পড়ে গেছি বোর্ডের প্রশ্নগুলো। তো এনি হাউ যে দেখলে পরীক্ষার হলে যে 15টা প্রশ্নের মধ্যে 5টা আসছে, তখন কিন্তু তুমি চাইলেও কিন্তু আর ওইটা উত্তর করতে পারবা না, আর আমার মনে হয় তোমার উত্তর করারও দরকার নেই। তখন তুমি দেখবা ঠিক এর অল্টারনেটিভ যে ট্রান্সলেশন বা অনুবাদটা আছে, দেখবে একেবারে সোজা। এই যেমন দেখো কুমিল্লা বোর্ড 2024 সালে একটা আসছে, ট্রিজ হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ, ইট গিভস আস শেড, ফুড, ফুয়েল, মেডিসিন অ্যান্ড অক্সিজেন। দেখো খেয়াল করে যে পারিভাষিক শব্দ মনে হচ্ছিল কঠিন, কিন্তু দেখো এই অনুবাদ যখন তুমি করতে যাচ্ছ দেখো এটা একেবারে সোজা। যেহেতু এটা এতটাই সহজ, তাহলে তোমার ওই পারিভাষিক শব্দ তার উত্তর করার দরকার নেই। তুমি তখন অনুবাদ থেকে উত্তর করো, এবং আমার বিশ্বাস তুমি যদি অনুবাদ থেকে উত্তর করো, তুমি পরীক্ষায় একেবারেই বানান যদি ভুল না করো, তুমি একেবারে এখানেও 10-এ 10 পাবো। এবং এক্ষেত্রে একটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, ভাবানুবাদ করতে হবে। ভাবানুবাদটা কি? একটা সেন্টেন্স পড়ে, এই যেমন ট্রিজ হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েজ, এই কথাটা তুমি যদি এরকম অক্ষর বাই অক্ষর বলো,
গাছপালা সহায়তা করে আমাদেরকে বিভিন্ন ভাবে। কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড একটা ইংরেজি সেন্টেন্সের বাংলা অর্থ করো তখন সেটা হয়ে যায় আক্ষরিক অনুবাদ। অনুবাদকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, একটা হচ্ছে ভাব অনুবাদ। আক্ষরিক অনুবাদটা কি? একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা যে উচ্চারণ করি, যেমন আমি বলছিলাম যে ট্রিজ হেল্প আস, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে যাই তখন সেটা হয়ে যাবে আক্ষরিক অনুবাদ। কিন্তু আমরা মনে রাখবো ট্রান্সলেশন করার সময় বা অনুবাদ করার সময় আমরা এই ভাব অনুবাদকে গুরুত্ব দিব। ভাব অনুবাদটা কি? ওই সেন্টেন্সের যে মূল ভাব, ওই সেন্টেন্সের যে মূল বক্তব্য, ওই সেন্টেন্সের যে মূল কথা আমরা আমাদের ভাষায় লিখব, অর্থাৎ ওর যে মূল ভাবটা এটা লিখব। যেমন আমি যদি বলতাম এরকম যে গাছপালা আমাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করে, দেখো এটাই কিন্তু। তাহলে কথাটা মনে রাখো, প্রথম মাথার মধ্যে ঢুকায় রাখো, এইচএসসি থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত ট্রান্সলেশন বা অনুবাদ কিন্তু আসে। বিসিএস পরীক্ষা একটা ট্রান্সলেশনে 25 নাম্বার থাকে। সো বুঝতেই পারছো, একটু বুঝে শুনে উত্তর করলে 25ও পায় অনেক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে আপনারা ট্রান্সলেশন করার সময় সবসময় ভাব অনুবাদকে গুরুত্ব দিবেন। যেমন বুকস আর মেন্স বেস্ট কম্পানিয়ন ইন লাইফ, আপনি এটাকে অনেকভাবে লিখতে পারেন, কিন্তু একেবারে সহজ করে যদি আমরা এভাবে লিখি যে বই পুস্তক হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু। দেখো স্লাইডে কিন্তু লেখা এটা, কিন্তু আমি কিন্তু বলেছি আমার মতো করে। দেখো স্লাইড বা বইয়ের থেকে কিন্তু আমারটা আরো সহজ হয়েছে। কারণ কি? আমি ওই যে বললাম যে অনুবাদ কখনো আমরা আক্ষরিক অনুবাদ করব না, আমরা ভাব অনুবাদ লিখব। অর্থাৎ পুরো ওই লাইন বা ওই প্যাসেজের যে মূল ভাব বা মূল বক্তব্যটা আমরা লিখব। আমি কি বোঝাতে পেরেছি? তুমি যদি মূল বক্তব্যটা ভালোভাবে লিখে আসতে পারো, তোমার নাম্বার কেউ কেটে রাখতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি, কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই যে অনুবাদটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 মিনিটের মধ্যে একটু কমেন্ট বক্সে এই অনুবাদটা আপনি একটু আপনার মতো লিখে একটু দেন তো আমাকে। টাইম ইজ ভেরি প্রিসিয়াস, ইট শুড নট বি নেগলেক্টেড। এটার মনে করেন আপনার এইচএসসি পরীক্ষা এসেছে, আপনি যদি এইটা খাতায় লিখতে যান আপনি কেমন লিখবেন আমি এইটার চেহারা একটু দেখতে চাচ্ছি। তাওসিনা লিখেছো ভাইয়া, কিন্তু একটু একসাথে করে লিখে দাও ভাইয়া। ফাহাদ বলছে আমি আলিমের, ভাই তাতে কোনো সমস্যা নেই ভাইয়া, আলিমে সিলেবাসে তো এগুলো থাকার কথা, ঠিক আছে। একটা সেন্টেন্স না লিখে পুরো সেন্টেন্সটা লিখে একটু দিয়ে দিতে হবে। আকাশ বলছে নিজের মতো লিখলে নাম্বার দেবে, অবশ্যই দিবে, তবে নিজের মতো লিখতে যে এমন উল্টাপাল্টা কিছু লিখে দিবে না যেটা আসলে বিশ্রী হয়ে গেছে। অবশ্যই কাজী জারিন যেটা বলেছো অবশ্যই নাম্বার পাবে, ডোন্ট ওয়ারি। সারোয়ার আমি অলরেডি বলেছি, পারিভাষিক শব্দ থেকে যদি পরীক্ষায় উত্তর করা যায় সেটা বেস্ট, কিন্তু পরীক্ষায় যদি এনিহাও পারিভাষিক থেকে উত্তর না করা যায় তখন আমরা অনুবাদ থেকে উত্তর করব, এটা আমি অলরেডি বলেছি। একে স্পেশাল প্লেস। ওকে, সো কদর আলী, বাহ নামটা তো অনেক সুন্দর। পুরো সেন্টেন্স দেখো, 3-4টা সেন্টেন্স। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম তোমরা হয়তো এটা পারবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সবারই উত্তর মোটামুটি ঠিক হয়েছে, এবং দেখো তোমরা যা লিখেছিলে এটা কিন্তু সেটার সাথে প্রায় কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে অনুবাদ নিয়ে আর টেনশন করে কিছু নাই।
আমাদের প্রথম কথা হচ্ছে, আমি যেটা তোমাদের বারবার বলছি, আমাদের মেইন টার্গেট থাকবে আমরা পারিভাষিক শব্দ থেকে উত্তর করব। বাট এনি হাউ আনফরচুনেটলি যদি পরীক্ষায় দেখা যায় যে আমি পারিভাষিক থেকে উত্তর করতে পারছি না, অনলি দেন আমি অনুবাদ থেকে উত্তর করব। এই হচ্ছে কথা। তো আমি কমেন্ট বক্সটা অফ করে দিলাম, এবং আমার মনে হয় পারিভাষিক শব্দ এবং অনুবাদ নিয়ে আমরা অনেক সময় দিয়ে ফেলেছি। আমি আর আপাতত বেশি সময় এখানে দিব না, আমার অন্যান্য অনেক কথা আছে, অন্যান্য অনেক টপিক নিয়ে আমি এখন সেখানে একটু আগাচ্ছি। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ 9 নম্বর প্রশ্নে দেখা যাবে এই ধরনের প্রশ্ন আসবে। সাধারণত বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকে এরকম যে একটা বৈদ্যুতিন চিঠি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইমেইল, ইংরেজিতে আমরা যেটাকে বলছি ইমেইল, অথবা দেখা গেল যে চিঠিপত্র অথবা আবেদনপত্র থেকে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। এখন তোমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, জীবনের এই পর্যায়ে একটু সিদ্ধান্ত নিতে হয় যে মনে করো যে 9 নম্বর প্রশ্নে এই প্রশ্নটাই থাকবে, ইমেইল অথবা আবেদনপত্র বা চিঠি যে কোনো একটা। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো যে পরীক্ষায় মনে করো এই যেমন কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা আসছে, তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে বৈদ্যুতিন চিঠি উত্তর করা সুবিধাজনক, নাকি হচ্ছে পত্র বা আবেদনপত্র এটা উত্তর করা বেশি পারফেক্ট। তোমার কাছে কোনটা মনে হয়? যারা চিঠিপত্র বলছো, আবেদনপত্র বলছো, আমার কাছে কেন জানি মনে হয় ভাই, কিছু মনে করো না, তুমি আসলে এখনো পর্যন্ত তোমার সিলেবাসটা সম্পর্কেও তোমার খুব একটা ভালো ধারণা নেই। আমার মনে হয় যে বৈদ্যুতিন চিঠি থেকে উত্তর করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ? বৈদ্যুতিন চিঠির যে ফরম্যাটটা, এটা একবার যদি তুমি জানো, একবার জেনে তুমি লিখবা, সর্বোচ্চ হলে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে বৈদ্যুতিন চিঠি লিখতে। কিন্তু তুমি যদি আবেদনপত্র লিখতে যাও, তুমি যদি চিঠিপত্র লিখতে যাও, মিনিমাম 15 মিনিট লাগবে। কত 2-3 পেজ লিখতে হবে? আমার তো এত দরকার নাই। আমি এই জন্য সবসময় সাজেস্ট করি বৈদ্যুতিন চিঠি লেখার, এবং বৈদ্যুতিন চিঠির জাস্ট মনে করো এই একটা ফরম্যাট, যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তোমার বন্ধুকে একটা ইমেইল পাঠাও, জাস্ট এই ফরম্যাটে তুমি লিখে দিবে, আর কিচ্ছু লাগবে না। ওকে? জুবায়ের তালুকদার বলছে বাংলা সহজ কিন্তু কেউ পড়ে না। হ্যাঁ মিস্টার জুবায়ের, আমি তোমার সাথে একমত। আর বাংলায় কেউ পড়ে না বলে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করেছে বাংলায়। তুমি হয়তো ভাবছো যে আমি বাংলা পড়াই বলে মনে হয় আমি চাপাবাজি করছি বা মিথ্যা কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার বি ইউনিটে বাংলায় পাস করছে 5.67 আর এই ইউনিটে বাংলায় পাস করছে 8 কত 9 না কত পার্সেন্ট, এভারেজ দিলাম 8-9%। এই হচ্ছে বাংলার পাস। সামনের বছর তোমরা অ্যাডমিশন দিবে, তখন বুঝবা বাংলা কত ধানে কত চাল। থ্যাংক ইউ জুবাইর, তুমি আমাদেরকে একটু স্মরণ করাই দিলে। সো এইসব বৈদ্যুতিন চিঠিমিটি অ্যাডমিশনে আসবে না, কিন্তু অন্যান্য অনেক কিছু আসবে। যেমন একটু আগে পারিভাষিক শব্দ পড়ছিলাম, 100% গ্যারান্টি ওখান থেকে একটা প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশনেও থাকবে। না থাকলে আমার কাছে বুঝে নিও। তো আমি এই জন্য সবসময় একটা কথা বলি যে তুমি যদি এখন একটু ভালোভাবে পড়ে রাখতে পারো, এটা ভবিষ্যতের জন্য তুমি এগিয়ে গেলে। ঠিক আছে, বারবার পড়া লাগে না। তো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি চিঠি বা ইমেল পাঠাও। আমার একটাই কথা, সোজা কথা, তুমি জাস্ট একটা ফরম্যাট যদি জানো, ফ্রম, টু, সিসি, বিসিসি, লিখলেও কারো নাম, না লিখলেও সমস্যা নেই। সাবজেক্ট অবশ্যই লিখবা, তারপরে টেক্সট, এবং টেক্সট হবে সবসময় ছোট। দেখো শুভ নববর্ষ নিয়ে তুমি কিন্তু লিখলে পেজের পর পেজ লিখতে পারো, কিন্তু এত লেখার দরকার নেই। জাস্ট সিম্পল 2 থেকে 3 লাইনে লিখবা, লিখে তারপরে রিজভ, শেষ। বারবার বলছি, just try to maintain a format, and on the maintaining or following that format, try to write it down in your exam paper. বুঝতে পারছি?
সোজা কথায় ওই ফরম্যাট ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট লিখে দিবা 100%। এই বৈদ্যুতিন চিঠির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে একবার 10-এ 10 পাওয়া যায়। কিভাবে 10-এ 10 পাবো? দুইটা বিষয় মেনটেন করব, এক বানান, আর দুই হচ্ছে সুনির্দিষ্ট একটা ফরম্যাট। জাস্ট এটা, আর কিছু না। বানানের দিকে তাকিয়ে যেন কোনো বানান ভুল না হয়, আর ফরম্যাট এই যে ফ্রম টু সিসি বিসিসি সাবজেক্ট টেক্সট, টেক্সট না লিখে এখানে সরাসরি বন্ধুর নাম লিখে এটা লিখে শেষে তোমার নামটা দিয়ে দিবে, শেষ। এখন তুমি আমাকে বলো এই বৈদ্যুতিন চিঠি লেখা সহজ নাকি একটা আবেদনপত্র বা একটা চিঠিপত্র লেখা সহজ? তুমি আমাকে বলো। আমার কাছে বরাবরই মনে হয় বৈদ্যুতিন চিঠিটাই সহজ। ওকে, ঠিক আছে। এরপরে একটা আইটেম আছে, সেটা হচ্ছে খুদে বার্তা। আমার কাছে কেন জানি মনে হয় এই ধরনের খুদে বার্তাটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তারপরও এই যে দেখো, খুদে বার্তা মানে হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে বলি কি মেসেজ, বাঙালি উচ্চারণ করে মেসেজ, আসলে উচ্চারণটা কিন্তু ভুল। মেসেজ মানে কি? মেসেজ মানে বুঝতে পারছো, এই যে এই জায়গাটা একটু মেসেজ করে দিলাম। আর এটা মেসেজ না, এটা হচ্ছে মেসেজ মানে বার্তা বা খুদে বার্তা। ইংরেজিতে অনেক সময় বলা টেক্সট, টেক্সট বা মেসেজ হচ্ছে খুদে বার্তা। তো শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো। তো যে বন্ধুর উদ্দেশ্য লিখছো তার ফোন নাম্বারটা তো দিতেই হবে। যদি ফোন নাম্বার না দাও, তারপরে দোস্তের নামটা লিখলে, ছোট্ট কথা লিখলে, সেন্ডারকে তোমার নাম, তোমার ফোন নাম্বার, এই যে তারিখ, সময় এবং রিসিভ করেছে যে সময়টাই। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তো এই যে দেখো, ধরো তোমার নাম কণা, মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা। এই যে দেখো, তোমার নাম্বার থেকে যাচ্ছে, মাকে লিখছো, সেন্ডার এটা। খুদে বার্তা মানে কি? ওই যেটা বললাম যে আমরা যখন অনেক সময় মোবাইলে মেসেজ করি না, জাস্ট এটা ঠিক তাই। দেখো তাই, আজকাল তো মানুষ মোবাইলেও মেসেজ করে না, আজকাল হয়ে গেছে কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে টেক্সট করে। আচ্ছা, তাহলে এখন আমার মনে হয় যে পরীক্ষা যদি আসে তাহলে খুদে বার্তা না এসে পরীক্ষা যদি আসে বৈদ্যুতিন চিঠি আসবে, আর তা না হলে এই পত্র লিখন বা আবেদন পত্র। তো আমার মনে হচ্ছে সেই ক্লাস 4-5 থেকে শুরু করে এ পর্যন্ত তুমি এই পত্র লিখতে 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 তোমার হাত একেবারে কি বলবো, হাত একেবারে মুখস্থ হয়ে গেছে যে কিভাবে পত্র লিখতে হয়। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপরেও আমি একটা দুইটা বিষয় একটু সতর্ক করে দিচ্ছি, সেই বিষয়টা মনোযোগ দিয়ে শোনেন। পত্র লেখার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে প্রশ্নপত্র ভালোভাবে পড়বেন। কেন প্রশ্নপত্র ভালোভাবে পড়বেন? মনে করেন প্রশ্নে দেওয়া আছে তোমার নাম তামিম আর তোমার বন্ধুর নাম সাকিব। কথার কথা, তুমি সম্প্রতি একটা নতুন বই পড়েছো, বইটা পড়ার অভিজ্ঞতা জানিয়ে তোমার প্রিয় বন্ধু সাকিবকে কিছু একটা লেখো। বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। এখন এই যে নামটা এসেছে, নামটা যদি ভাই তুমি ঘোলায় ফেলো, নামটা যদি তুমি মিস্টেক করো, বিশ্বাস করো তুমি 3 থেকে 4 নাম্বার কম পাবো। ব্যক্তিগত পত্র বলো, আবেদন পত্র বলো, এটার একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা যদি তুমি মেনটেন করে লিখে আসতে পারো, তুমি অটোমেটিক ভাবে 5-6 নাম্বার পাবা। আর যদি তুমি এই ফরম্যাটে ভুল করো, তুমি যত ভালো লেখো না কেন, তুমি নাম্বার পাবা না। মানে নাম্বার পাবা, ফুল নাম্বার পাবা না।
সো যেটা বলতে যাচ্ছিলাম, অবশ্যই প্রশ্নপত্রটা ভালোভাবে পড়বা। প্রশ্নপত্র ভালোভাবে পড়ে তারপর ওই প্রশ্নপত্রের মধ্যে কাকে লিখতে বলেছে, তার ঠিকানাটা কোথায়, এটা সুন্দর করে পড়বা। তারপর সে অনুযায়ী আস্তে আস্তে লিখবা। এরপরে চিঠিপত্র একটা ফরম্যাট আছে। প্রথমে কত তারিখ এবং কোথা থেকে লিখছো ওই জায়গাটা ঠিক রাখবে, কাকে লিখছো ঠিক রাখবে। তারপরে এই যেটাকে বলা হয় ইংরেজিতে মেইন বডি, বডিটা ঠিক রাখবে। বডিটা ঠিক রেখে শেষে এসে শুভকামনা জানালে তুমি কে লিখেছো, ইতি। এখানে ইতি শব্দটা আমরা ছোটবেলা থেকে লিখে অভ্যস্ত, ইতি কামরান। এরপরে যেটা অবশ্যই ঠিক রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা সবাই ভুল করে, বাম পাশে দিতে হবে প্রেরক, অর্থাৎ যে চিঠিটা লিখছে, আর ডান পাশে দিতে হবে প্রাপক, যে চিঠিটা পাবে। এবং এই যে কর্নারে অবশ্যই অবশ্যই দিতে হবে ডাক টিকিট। কর্নারে কি দিতে হবে, কর্নারে অবশ্যই দিতে হবে ডাক টিকিট। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ ভাই তুমি যদি ফরম্যাটটা মেনটেন করে লিখে আসতে পারো, তুমি 3-4 নাম্বার এমনি পাবা। আর বানান ভুল না করে যদি তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে আসতে পারো, তুমি 10-এর মধ্যে 10 না পাও 9 তোমাকে দিবেই। আর এখানে 10-এ 10 পাও, এটা সহজ একেবারে। অর্থাৎ 9 থেকে 10 নম্বর পাওয়া একেবারে সোজা। বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তো দেখো আমন্ত্রণ পত্র, এটা আমন্ত্রণ পত্র হচ্ছে, বুঝতে পারছো যে যখন স্কুলে বা কলেজে কোনো কোনো প্রোগ্রাম হয় বা কোনো কিছু হয়, তখন আমরা যখন কোনো গেস্টদের নিমন্ত্রণ করি, আমন্ত্রণ করি, তখন এই ফরম্যাটে লিখবা। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমাদের এইগুলো আসবে না। আর যদি আসেও, জাস্ট এই যে ফরম্যাটটা সুন্দর করে ফরম্যাট, প্রথমে তারিখ, সুধীজন, তাদের উদ্দেশ্যে তোমাদের কি প্রোগ্রাম হচ্ছে সেটা লিখবা, এবং তোমাদের অনুষ্ঠান সূচি কখন কোনটা কিভাবে কি হবে সেটা একটু দিয়ে দিবা। ঠিক আছে? তো এগুলো আমার মনে হয় যে তোমরা একটু জাস্ট একবার রিডিং পড়ে গেলে তুমি পারবা, এটা তেমন কঠিন কিছু না আসলে। ওকে, আচ্ছা, স্মারকলিপি অভিযোগপত্র এটা দরকার নেই, এগুলো আসবে না। তুমি বরং একটা কাজ করো, আবেদন পত্রটা একটু ভালোভাবে দেখে যাও। আবেদন পত্রটা কি? আবেদন পত্র হচ্ছে একেবারে সহজ কথায় সেই ছোটবেলা থেকে যা যা পড়ে আসছো এখনো ঠিক তাই। এবং এক্ষেত্রে আমি পরামর্শ দিয়ে রাখছি, তোমাদের বিগত 3-4 বছরে যে বোর্ড কোয়েশ্চেন্স গুলো রয়েছে, বোর্ড কোয়েশ্চেন্স থেকে বিগত 2-3 বছরের আবেদন পত্রগুলো একটু পড়বা, এবং পড়লেই দেখবা যে কিছু কমন আবেদন পত্র আছে, এগুলো একটু পড়ে যাবা। আর আবেদন পত্র যাই আসুক না কেন, আমার কথা হচ্ছে একটাই, এটার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা সুন্দর করে লিখবা, ফরম্যাটিং এ যেন ভুল না হয়। কেমন সেটা? প্রথমে তুমি তারিখ দিলে, কার উদ্দেশ্য লিখছো, এবং আবেদন পত্রে যদি তুমি বিষয় না লেখো, তোমার নাম্বার 2 কেটে নেওয়া হবে। তারপরে বিষয় লিখলে জনাব কার উদ্দেশ্যে লিখছো, তারপর মেইন আবেদনপত্রের যে বডিটা, বডিটা সুন্দর করে লিখলে, তারপরে কে আবেদনপত্রটা লিখেছে ছোট্ট করে লিখে দিলে। জাস্ট আমি সবসময় বারবার একটা কথা বলছি, চিঠিপত্র বা আবেদনপত্রের যে একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা ভালো করে লিখলেই 10-এ 10। বুঝতে পারছো তো? সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে টেনশন করার কিছু নাই।
এবার আবেদনপত্র থেকে যদি প্রশ্ন বেশি কঠিন হয়, একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে আবেদনপত্র। অনেক সময় দেখবা যে এলাকার অনেক কিছু ঘটে যেটা নিয়ে সংবাদপত্রে যেন প্রকাশিত হয়, সেই জন্য আমরা অনেক সময় পত্রিকার যিনি সম্পাদক থাকেন তার বরাবর আমরা অনেক সময় কি বলবো, তার বরাবর অনেক সময় আমরা কিছু একটা লিখি। আচ্ছা, তোমাদের আরেকটা কথা একটু বলে রাখি, যে কথাটা একেবারে কমন একটা কথা, সেটা হচ্ছে চিঠি বা আবেদনপত্র কয় পেজ লিখবো। আমার প্রথম কথা হচ্ছে, তুমি মনোযোগ দিয়ে শোনো, বাম পাশে লেখা শুরু করবা, ডান পাশে যে শেষ করবা। আবার বলছি, বাম পাশে লেখা শুরু করবা, ডান পাশে যে শেষ করবা। কোনোভাবেই পেজ উল্টাবা না। অর্থাৎ বাম পাশে আমি লেখা শুরু, বাম পাশ এই বাম পাতা, এটা হচ্ছে ডান পাশ, মানে ডান পাতা। আমি কোনোভাবে ডান পাতাকে উল্টাবো না। অর্থাৎ বাম পাতা এবং ডান পাতা মিলেই আমার চিঠিপত্র হোক আবেদনপত্র হোক আমি লেখা শেষ করব। ঠিক আছে? তোমার হাতের লেখা যত যাই হোক, আমার মনে হয় 2 পাতার বেশি একটা চিঠি বা আবেদনপত্র লেখার কোনো প্রয়োজন নেই। 2 পাতা অনেক, এর বেশি প্রয়োজন পড়ে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। তো সংবাদপত্রে প্রকাশিত হওয়ার মতো যে আবেদনপত্র, দেখো এটার একটা ফরম্যাট আছে। প্রথমে তারিখ দিবা, কোন পত্রিকা বরাবর লিখছো সেই সম্পাদক এটা লিখলে, এবং অবশ্যই বিষয় লিখলে। তারপরে জনাব, আপনার পত্রিকায় যদি আমার এই বিষয়টা প্রকাশিত হয় আমি অনেক খুশি হব, অনেক কৃতজ্ঞ থাকব। তারপরে যেটা মনে রাখতে হবে, সংবাদপত্রে প্রকাশিত হওয়ার মতো যে বিষয়টা রয়েছে এটার অবশ্যই শিরোনাম দিতে হবে। শিরোনাম না দিলে হবে না, 100% শিরোনাম দিতে হবে। ঠিক আছে? ওকে, তো শিরোনাম আমরা দিলাম, তারপরে আমি আমার ছোট করে যে এটা লিখে দিলাম, শেষ। তো আমার কাছে মনে হয় ভাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমার বিশ্বাস যে চিঠিপত্র আবেদনপত্র বৈধ চিঠি থেকে যাই আসবে তোমরা সবাই সুন্দর করে উত্তর করতে পারবা, এটা তেমন কঠিন কিছু। ওকে, এখন চলো আমরা আরো সহজ একটা টপিক একটু দেখে আসি। ওকে, সো এখন পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এটার উপর ভিত্তি করে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। অনেক কথাই তো হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা। বলো, কারো কোথাও কোনো কনফিউশন আছে কোনো টপিক নিয়ে? 2-3টা টপিক নিয়ে কিন্তু অলরেডি কথা বলা শেষ। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ইজ দেয়ার এনি কনফিউশন? সোজা, এদের কনফিউশন থাকার কথা না। সিসি বিসিসি কি? সিসি হচ্ছে কার্বন কপি, অর্থাৎ তুমি ওই মেইলটা আর কয়জনকে পাঠাতে চাচ্ছ। তো তোমার কয়জনকে পাঠাচ্ছ এটা লেখার দরকার নেই, তুমি ওই সিসি বিসিসি লিখে রাখলেই হবে। রিজু বলছে 2টা প্রশ্ন আসে আর এত লিখতে হয় না বাবা, 7টা প্রশ্ন আসে। তোমার টোটাল লিখিত অংশে 6টা-7টা প্রশ্ন আছে। একটা জিনিস শেখানো হচ্ছে না, এখানে অনেক কিছু আছে। এই যেমন ভাব সম্প্রসারণে অল্টারনেটিভ থাকবে, সারাংশ সারমর্ম। তো তোমাকে তো সবগুলো পড়ে যেতে হবে, জেনে যেতে হবে কোথা থেকে কোন প্রশ্ন আসে, সেটা তো আর তুমিও জানো না আমিও জানি না।
এগুলো লেখার সময় মার্জিন টানা যাবে কি? অবশ্যই যাবে। থ্যাংক ইউ। সো সমস্যা নেই, আমি ক্লাসের শেষে যে আবার শুনবো। আপাতত ক্লাসটা শেষ করি। হ্যাঁ, এখনো আধা ঘন্টা মতো আছে ক্লাসটা, আমরা আগে শেষ করি, তারপরে দেখা যায়। থ্যাংক ইউ। এরপরে আমাদের যে প্রশ্নটা আসবে, সাধারণত দেখা যাচ্ছে 10 নম্বর প্রশ্ন থাকে, এবং 10 নম্বর প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নে দুইটা প্রশ্ন থাকে, হয় হচ্ছে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ অথবা সারমর্ম, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। এখন তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, তুমি যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তোমার এটা জানার কথা, ভাব সম্প্রসারণ কত পেজ লিখতে হয়, সারাংশ সারমর্ম কতটা লিখতে হয়। পরীক্ষায় মনে করো দুটো প্রশ্নই কমন এসেছে, তখন তুমি কোনটা লিখবা? ধরে নাও পরীক্ষায় দুটোই কমন আসছে, কি আসতে পারে না? আচ্ছা, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, পরীক্ষায় দুটোই কমন আসছে, তখন তুমি কোনটা লিখবা? বলো। একেবারে সোজা না? আরমান, কোনটা লিখবা তুমি? ওকে, আরমান বলছে আমার নামটা নেন। আরমানের নাম নিলাম, এবার আরমান আর বলছে না কোনটা লিখবে। ওকে, দেখো আমি যদি তোমাদের জায়গা হতাম, আমি চোখ বন্ধ করে সারাংশ অথবা সারমর্ম লিখতাম। চোখ বন্ধ করে লিখতাম না, আমি টার্গেট ছিল আমি এটাই লিখবো। কেন এটা লিখবো? 2 লাইন থেকে 3 লাইন লিখে এখানে 10-এ 10 পাওয়া যায়। আমি কেন ভাই ওই ভাব সম্প্রসারণ লিখতে যে 2 পাতা 3 পাতা লিখতে যাব? এত লেখার দরকার কি? আমি যদি 3 লাইন লিখে আমি যদি 10-এ 10 পাই, আমার 3 পেজ লেখার দরকার আছে? এটার বাইরেও আরো কিছু কথা আছে, চলো আমি এখন কথাগুলো বলছি। থ্যাংক ইউ, তোমাদের কথা শুনলাম, ভালো লাগলো। ওকে, একজন বলছে যদি 10-এ 10 না দেয়, ইকরা বলছে, ইকরা 100% দিবে। এইসব প্রশ্নে যদি 10-এ 10 না দিত, তাহলে বাংলা সেকেন্ড পেপারে ছেলে মেয়ে 90 করে পেত না, 87, 86, 88 নম্বর পেত না। বুঝতে পেরেছ? 10-এ 10 অবশ্যই দেয় এখানে। এবার কথা হচ্ছে, চলো দেখি এটা নিয়ে একটু কথা বলি, যে সারাংশ সারমর্ম এত সোজা, তারপরেও আমরা কেন সারাংশ সারমর্ম ভালোভাবে লিখতে পারি না? দেখো, তুমি নিজের কাছে নিজে কখনো প্রশ্ন করে দেখছো যে একটা ভাব সম্প্রসারণ 2 পেজ লিখে 10 নাম্বার, আবার একটা সারাংশ বা একটা সারমর্ম 2 থেকে 3 লাইন লিখে 10-এ 10? কেন এটা? এই কেনর উত্তর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে দিয়ে গেছেন। তিনি বলেছেন, সহজ কথা যায় না বলো সহজে। এত বড় একটা প্যাসেজকে তুমি 2 লাইনে নিয়ে আসবা, এটা এত সহজ না। আসলে সহজ না, কিন্তু আমাদের দেশে আমরা সব সহজ করে ফেলছি।
কিভাবে সহজ করছি? এই যে দেখো, এই যে মনে করো এই একটা সারাংশ, পরীক্ষা পারি না পারি প্রথম থেকে এক লাইন, মাঝখান থেকে এক লাইন, শেষের থেকে এক লাইন। কি এরকম করি না অনেক সময়? এই আকামটা করা যাবে না। মাই রিকোয়েস্ট ইজ টু ইউ, তুমি যা পারো লেখো, কিন্তু দয়া করে মনের ভুলেও কপি পেস্ট করবা না। কপি পেস্ট করবা, ধরা খেয়ে যাবা। আরেকটা পরামর্শ দিচ্ছি সারাংশ সারমর্ম লেখার সময়, এটা একান্ত আমার ব্যক্তিগত পরামর্শ। সেটা হচ্ছে সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিবা হচ্ছে বানান। তুমি 3 লাইন লিখেছো, 3 লাইনের মধ্যে মনে করো যে 5 থেকে 7টা বানান ভুল, তাহলে তুমি মনে করো ভাই, তুমি যদি টিচার হতে, তুমি কি 10-এ 10 দিতে? দিতে না। এরপরে আমরা যেটা মনে রাখবো, সারাংশ সারমর্ম লেখার সময় কোনো প্রকার কোনো উদাহরণ দেওয়া যাবে না, কোনো উক্তি দেওয়া যাবে না। উক্তি বা উদাহরণ দেয়া যাবে না। তুমি লিখছো 2 লাইন, তার মধ্যে যদি লেখো নজরুল ইসলাম এটা বলেছে, জীবনানন্দ দাশ এটা বলেছে, তাদের এটা ছন্দ লিখলে, তাদের একটা উক্তি লিখলে, এটা খুবই বিশ্রী দেখা যাবে। এবং সারাংশ সারমর্ম সবসময় সহজ সরল ভাষায় লিখবা, একেবারে সহজ সরল ভাষা, কোনো জটিলতার মধ্যে যাবা না। অনেক ছেলে মেয়ে মনে করে যে একটা কঠিন শব্দ লিখলে মনে হয় অনেক নাম্বার পাওয়া যাবে। বিশ্বাস করো, এটা পুরোটাই ভুল। বরং তুমি সহজ শব্দে লেখো, সহজ ভাবে লেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। আর আমার ব্যক্তিগত পরামর্শ 3 থেকে 4 না, আমি বলবো 2 থেকে 3টা বাক্য বা 30 থেকে 40টা শব্দ তুমি এটার মধ্যে যদি লিখে আসতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি এখানে 10-এ 10 পাবে। তাহলে আমার বিশ্বাস, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন, এই হচ্ছে একটা সারাংশ। দেখুন এটার উত্তর কয় লাইন, মাত্র 2 থেকে 3 লাইন। এবং আরেকটা কথা বলে দিই, বইয়ে যা লেখা আছে আপনাকে তাই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি আপনার মতো করেই লেখেন। তবে একটা কথা বলি, নিজের মতো লিখতে যেয়ে যেন বইয়ের থেকেও খারাপ না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি 2 মিনিটের জন্য। আপনি এই সারাংশটা ছোটবেলা থেকে অনেকবার পড়েছেন, মাত্র 2 লাইনে এই সারাংশটা লিখে একটু আমাকে দেন তো। আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাচ্ছি আপনি কি লেখেন। অভ্যাস ভয়ানক জিনিস, এটার উপর ভিত্তি করে এই যে সারাংশটা আছে, আপনি এটা 2 লাইনে আমাকে লিখে দিবেন। সবাই লেখেন, সময় হচ্ছে 2 মিনিট। সবাই লিখবো আমরা। দুই লাইন লেখো ভাই, বেশি লিখতে হবে না। ওই যে সামনে সারাংশটা দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটার উপর বেসিস করে তুমি লেখো। মনে করো তোমার পরীক্ষা এসেছে, এটা এমনি একটা বোর্ডের প্রশ্ন, সেইভাবে লেখো।
আচ্ছা বলো তো, অভ্যাস মানুষের দাস না মানুষ অভ্যাসের দাস? দেখি বলতে পারো কিনা। অভ্যাস মানুষের দাস না মানুষ অভ্যাসের দাস? হুইচ ওয়ান ইজ রাইট? থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। শোনো, আমরা মনে করি যে অভ্যাস মানুষ অভ্যাসের দাস, আসলে এটা ভুল। তুমি চাইলে তোমার অভ্যাসগুলো তুমি তোমার মতো করে নিয়ন্ত্রণ করতে পারো। তো সত্যি কথা বলতে মূল কথা হচ্ছে বাক্যটা এমন হওয়া উচিত ছিল যে মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অভ্যাসের দ্বারা এতটাই নিয়ন্ত্রিত যে আসলে আমরা অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে দেখো, বইয়ে এটা লেখা আছে, বইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো লিখবা। আমি আজীবন সারাংশ সারমর্ম ক্লাস 9-10 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত আমি আমার মতো লিখে আসছি, এবং আমি সেখানে সবসময় ভালো নাম্বারই পাইছি। কারণ কি? কারণ বইয়ের থেকেও ভালো না হোক, আমি একেবারে খারাপ লিখতাম না। আমি আমার মতো লিখবো 2-3 লাইন। তাহলে দেখো, এর মধ্যে কিন্তু বানান ভুল করা যাবে না, কোনো কোটেশন উক্তি দেওয়া যাবে না, 2 থেকে 3 লাইনের বেশি লেখার দরকার নেই, 30 থেকে 40টা ওয়ার্ডের বেশি লেখার দরকার নেই। সারাংশ সারমর্ম নিয়ে পরামর্শ শেষ। আর সারমর্ম কি? সারমর্ম হচ্ছে একটা কবিতার, বড় একটা কবিতার একটা ছোট একটা অংশ তোমাদের সামনে তুলে ধরা হয়। তো আমাদের বাঙালি ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনা করে না, আর কবিতা দেখলে তো তাদের গা জ্বালা করে। তো এই জন্য, যেহেতু এটা দেখলে গা জ্বালা করে, এই জন্য ভাই গা জ্বালা করানোর দরকার নাই। যদি পরীক্ষা একেবারে কমন আসে লিখবা, আর না আসলে লেখার দরকার নেই। তবে যদি ভাব সম্প্রসারণ খুব কঠিন আসে এবং সারাংশ না আসে, সারমর্ম আসে, তাহলে প্রশ্ন অনেক সহজ হবে। দেখবে যে প্রশ্ন অ্যানালাইসিস করে যে কোনো একটা আইটেম খুবই সহজ থাকে, আর একটা একটু কঠিন বা একটু মিডিয়াম থাকে। তো সারমর্ম যদি কমন আসে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সারাংশ হোক সারমর্ম হোক, তোমরা এটাই লিখে আসবা, ঠিক আছে? তো আমার বিশ্বাস যে তোমাদের সময় প্রশ্ন এত কঠিন হবে না যে তোমরা উত্তর করতে পারবা না। এরপরে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ। একেবারে সহজ টপিক, ভাব সম্প্রসারণ, ঠিক আছে? তো চলো ভাব সম্প্রসারণ নিয়ে দুটো কথা বলি। সেই ছোটবেলা থেকে ভাব সম্প্রসারণ লিখে আসছো, তাই না? তো আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটেও ভাব সম্প্রসারণ যাই আসুক না কেন, তুমি লিখতে পারবা। আমার এক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শ যদি শোনো, সেটা হচ্ছে বিগত 5 থেকে 7 বছরের যে বোর্ড কোশ্চেন্স গুলো এসেছে, তুমি একবার হলেও সেগুলো সুন্দর করে চোখ বুলিয়ে যাবে। আমার বিশ্বাস ভাব সম্প্রসারণ যদি কমন আসে, ওখান থেকে আসবে। এবং ভাব সম্প্রসারণ লেখার সময় চেষ্টা করবা, যদি কোনো উদ্ধৃতি, ইংরেজিতে আমরা এটাকে বলি কি, কোটেশনস। কোটেশনস বানানটা কিন্তু এত সহজ না, বানানটা দেখে রাখো। কোটেশনস, মনে করো যে তুমি একটা ভাব সম্প্রসারণ লিখেছো, এর মধ্যে একটা ইংরেজি কোটেশন দিয়েছো, বা কোন একটা ছন্দ লিখেছো, কোন একটা কবির গুরুত্বপূর্ণ 2টা কথা লিখেছো, তখন দেখবা টিচার যিনি খাতা দেখবেন, তার নজর কিন্তু সেখানে চলে যাবে। এবং আমরা চেষ্টা করব যে কোনো রচনা হোক, প্রবন্ধ হোক বা ভাব সম্প্রসারণ, যখন আমরা কোটেশনটা লিখব, আমরা চেষ্টা করব নীল কালি বা সবুজ কালি এটা দিয়ে লেখার।
সবুজ কালি নীল কালি ওই একই রকম দেখতে, একটা দিয়ে দিলেই হয়। যদি পারো সবুজ কালি দিয়ে কোটেশন বা ছন্দটা একটু লিখো, তাহলে কি হবে, টিচার তো বাংলাদেশে আজকাল সব টিচার খাতা পড়ে না, তো আমি ধরে নিচ্ছি যে যদি পড়ে তাহলে তোমার ওই কোটেশন বা ছন্দের দিকে ওনার নজরটা চলে যাবে। এর ফলে কি হবে, তোমার নাম্বার প্রাপ্তিতে সুবিধা হবে। আর একটা কাজ করব আমরা, ভাব সম্প্রসারণে আমি আলাদাভাবে 3টা পয়েন্ট না লিখি, আমি অন্তত 3টা আলাদা আলাদা পার্ট করব। মনে করো যে মূল ভাবে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল দিয়ে। একেবারেই এই যে মনে করো প্রকৃতির উপর আধিপত্য নাই, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। তো ভাব সম্প্রসারণ তুমি সরাসরি লিখলে, তুমি মনে করো যে পয়েন্ট লেখার দরকার নেই, কিন্তু তুমি মনে মনে এরকম 3টা পার্ট করে লিখবা। মূল ভাব, তারপরে মনে করো ভাব সম্প্রসারণ, তারপরে মনে করো তুমি লিখলে, মানে লিখবা না, তুমি মনে করো মন্তব্য। আমি এই 3টা পয়েন্ট লিখে দিলাম, মানে 3টা পয়েন্ট আকারে লিখতে হবে তা না, বাট লেখার মধ্যে প্যাটার্নটা এরকম থাকবে। মনে করো এই একটা ভাব সম্প্রসারণ এসেছে, তুমি মূল ভাব বা মূল বক্তব্যটা 2 থেকে 3 লাইনে তুমি লেখাটা শেষ করলে, যে একেবারে একটা সংজ্ঞায়ন করে নিলে, একটা ডেফিনেশন দিয়ে দিলে। তারপরে ভাব সম্প্রসারণটা মেইন বডি লিখলে, তারপরে মন্তব্য লেখার দরকার নেই, কিন্তু শেষে যে ছোট্ট 2 লাইনে তোমার একেবারে একটা সামারি হিসেবে একটা মূল বক্তব্য, মূল কথা তুমি সেখানে দিয়ে দিবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এক্ষেত্রে একটা বড় প্রশ্ন, যে ভাব সম্প্রসারণ আমরা কয় পেজ লিখব? ভাই আমার ব্যক্তিগত কথা, আমি সবসময় একটা কথা বলি, আমি কখনো কোয়ান্টিটিকে ফোকাস করি না। আমার আমি লাইফে কখনো কোয়ান্টিটিকে ফোকাস করিনি, কোয়ালিটি। কোয়ালিটি শুড বি ফোকাসড। 5 পেজ ভাব সম্প্রসারণ লেখার দরকার নেই, 2 পেজ লেখো। কোয়ালিটি যদি থাকে, টিচার খাতা পড়লে বুঝতে পারবে যে খাতার মধ্যে কি আছে, নাম্বার দিয়ে দিবে। আর আমার ব্যক্তিগত পরামর্শ, 1 থেকে 1.5 পেজ লিখলেই ভাব সম্প্রসারণে 10-এর মধ্যে 8 থেকে 9, 9 থেকে 10 পাওয়া সম্ভব। গুছিয়ে লিখবা, এ পাতা ও পাতা, 2 পাতা আর 1 পাতা, 3 পাতা লিখবা, শেষ। মনে থাকবে? থ্যাংক ইউ। আমি এখানে আরেকটা ভাব সম্প্রসারণ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। রাত যত গভীর হয় প্রভাত তত নিকট আসে। আরেকটা কথা বলা হয়নি, প্রশ্নপত্রে যেটা থাকবে সেই অনুযায়ী শিরোনাম অবশ্যই লিখতে হবে। মানে তুমি কোনটা লিখতে যাচ্ছ সেই শিরোনামটা তুমি অবশ্যই লিখবা। শিরোনাম যদি না লেখো -2। তুমি ভাব সম্প্রসারণ লিখছো, তুমি অটোমেটিক ভাবে শিরোনামটা লিখে আসনি, 2 নাম্বার কম পাবা। এক্ষেত্রে অনেকে বলে যে এটা নীল কালি সবুজ কালি দিয়ে লিখবো কিনা, এটা তোমার ইচ্ছা। আমার কথা, তুমি শুধু কালো কালি দিয়ে সব লেখো, সমস্যা নেই, কিন্তু নীল কালি দিয়ে লিখতে যে লিখে আসছো লাল কালি দিয়ে, দরকার নাই ভাই, মাপ চাই, এত ভালোবাসার দরকার নাই, বরং এটা বাদ। আমি কি বোঝাতে পেরেছি? আর যদি খুব মন মেজাজ ভালো থাকে, সর্বোচ্চ একটা এক্সট্রা কালার। আবার অনেকে কি করে, খাতার মধ্যে একেবারে কি বলবো, জেল পেন দিয়ে লেখে। আহা, ও মনে করে জেল পেন দিয়ে লিখলে মনে হয় 10-এ 10 পাওয়া যায়। মানে কোনটা রেখে কোনটা বলবো। এই জন্য আমি বলি ভাই, এত নাটকের দরকার নাই, তুমি যা খুশি ওই কালো কলম দিয়ে লিখে আস। আমি আমার জীবনে কোনোদিন কোনো খাতায়, মানে বিসিএস পরীক্ষা বাদ দিয়ে এসএসসি এইচএসসি পরীক্ষায় নীল কালি টালি কিছু ব্যবহার করিনি। তো কই, আমি তো বাংলা ইংলিশে সারা জীবনে প্লাস পেয়ে আসছি। আর আমাদের সময় বাংলা ইংলিশে প্লাস পেলে মানুষ দেখতে আসতো, সত্যি কথা। কি বাংলা এ প্লাস পাইছিস তুই, মানুষ না ফেরেস্তা? কথার কথা বলতেছ, কেমনে পাইছিস? এখন যেমন একেবারে সবাই এ প্লাস পায়, আমাদের সময় এ প্লাস হয়তো অ্যাভেলেবল ছিল না। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে
তুমি ভালোভাবে লিখবা। তাহলে ভাব সম্প্রসারণের সামারি কথা কি হলো ভাই, তিনটা পয়েন্ট না লিখি আমরা তিনটা পয়েন্টের পার্ট বাই পার্ট তিনটা প্যারা করে লিখবো। এই যেমন মনে করো এই একটা প্যারা, 2 লাইনের একটা প্যারা, তারপরে এইটা হচ্ছে মূল মেইন বডি, এই যে মেইন বডিটা এখানে লেখা শেষ হলো। তারপরে মনে করো লেখা শেষ করে আমরা একেবারে শেষ পর্যায়ে কি মনে করো যে শেষে এই পর্যন্ত মেইন বডিটা শেষ হয়ে গেল। লক্ষ্য করো এখানে মেইন বডি শেষ। শেষে এসে দেখো আমি কিন্তু মন্তব্য বা উপসংহার লিখিনি, কিন্তু দেখো একবার সামারি করে দিয়েছি যে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, দুঃখকে জয় করে সুখ লাভ সম্ভব এবং এটার জন্য অপেক্ষা করতে হবে। এই তো কথাটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে দেখো কোনো ছন্দ বা কোটেশন নেই, কিন্তু তার মানে কি আমি নাম্বার পাবো না? অবশ্যই 10-এ 10ও পেতে পারি। আমি চেষ্টা করব ছন্দ দেওয়ার, বাট না পারলে সমস্যা নেই। এখন আমি পারি না তো কি করব? জোর করে ছন্দ লিখতে যাবো নাকি? দরকার নেই। সো আমার মনে হয় ভাইয়ারা আমি আজকের এই নির্মিতি অংশ নিয়ে যে কথা বলেছি আমার মনে হয় আর তেমন কিছু বলার নেই। তারপরেও আমি আজকে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, আবেদনপত্র, বৈদ্যুতিন চিঠি, পারিভাষিক শব্দ নিয়ে অনেকগুলো কথা বললাম। যদি এর বাইরেও আপনাদের কারো কোথাও কোনো লজিক্যাল প্রশ্ন থাকে, দয়া করে লজিক্যাল প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর যদি লজিক্যাল প্রশ্ন না থাকে সমস্যা নেই, আস্তে আস্তে আপনি একটু রিল্যাক্স করেন, 5 মিনিট বসে থাকেন। আমি আর 5 মিনিট পরে আপনাকে ছেড়ে দিচ্ছি। আর সারোয়ার বলছে রচনা নিয়ে ক্লাস করাবেন না মিস্টার সারোয়ার এন্ড আদার্স। আমি ক্লাসের শুরুতে একটা জিনিস তোমরা দেখেছো, আজকে বিরচন বা লিখিত অংশ নিয়ে আজকে পার্ট 1 বা প্রথম ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা রচনা, প্রবন্ধ, প্রতিবেদন, ওরে বাবারে, এটা নিয়ে আমরা কাজ করব এবং বাকি যে টপিকগুলো আছে এটা নিয়ে আমরা কাজ করব। শাহেদ বলছে ভাই আবেদনপত্র লিখলে ফুল মার্কস পাবো কিনা? আরে আমি আজীবন ফুল মার্কস পাইছি, তুমি কেন পাবা না? সিসি বিসিসি ভাই ওটা লিখে আসবা, এর বেশি দরকার নাই। সিসি এর ইংরেজি হচ্ছে কার্বন কপি আর বিসিসি এর ইংরেজি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। একটা মেইল যখন মনে করো তুমি আমাকে একটা মেইল করছো, ওই মেইলটাই তুমি আরো 10 জনকে পাঠাতে চাচ্ছ, দ্যাট ইজ কল্ড সিসি, যে আমি আরো 10 জনকে একই মেইল পাঠাচ্ছি, এইটাকে বলে কার্বন কপি। তো এত আমার জানার দরকার নেই ভাই, ওই ফরম্যাটটা লেখা আছে, লিখে দিবা, শেষ। আচ্ছা আকাশ বলছে তাদের কলেজে নাকি প্যারা দিতে বলেছেন, দিবা। আমি কি বলছি যে তুমি দিবা না? আমি তো 3টা প্যারার নামও লিখে দিলাম। তুমি যদি মনে করো ওটা দিবা দিবা, না দিলে না দাও, তবে 3টা প্যারা দিতে হবে। পয়েন্টস না দাও, প্যারা দিতে হবে। জুথি বলছে এমসিকিউ থাকে কিনা। ম্যাডাম আমাকে মাফ করে দেন, ইন্টারমিডিয়েটে এমসিকিউ থাকে না, বাংলা সেকেন্ড পেপার। আমার মন বলছে আপনারা ক্লাসে অনেক উপস্থিত আছেন যারা বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা সম্পর্কে এখনো আপনাদের পূর্ণাঙ্গ ধারণা নেই। যাদের এই অবস্থা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে অন্তত রাত্রে 5টা মিনিট, 5 মিনিট বেশি লাগবে না, বাংলা দ্বিতীয় পত্র বা বাংলার যে কোনো একটা বইটা খুলে আপনি শুধু সিলেবাসটা দেখবেন। যে আপনার 70 নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, আপনি এখনো জানেন না যে 70 নম্বর কি কি প্রশ্ন আসে। কিছু মনে করবেন না, এটা সত্যি অনেক লজ্জার ব্যাপার এটা একটা। তো আপনি জানেন না, সমস্যা নেই, আজকে আমি একটু জানাই দিলাম, কালকে আপনি এটা সুন্দর করে জানবেন, জেনে নেক্সট ক্লাসে আমি যাকে জিজ্ঞেস করবো আমাকে বলতে হবে যে সিলেবাসটা ভাইয়া এইটা এটা এটা। আচ্ছা আমি তোমাদের এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদের অনেকদিন হোমওয়ার্ক দেওয়া হয় না। তোমরা তো শিখর বিভিন্ন পেজে কানেক্টেড আছো, তোমাদের যে একাডেমিক প্রোগ্রাম এসএসসি 26 আছে, তোমরা শিখো শিখবো জিতবো গ্রুপে কানেক্টেড আছো। তোমাদের এইচএসসির যে সিলেবাসটা রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের, এই এইচএসসি সিলেবাসে কত নাম্বার প্রশ্নে কি কি আসে
এইটা একটু সুন্দর করে নিজে দেখে জাস্ট গ্রুপে একটু আমাকে মেনশন করে জানিয়ে দিও যে দেখেন ভাই আমি এখন সিলেবাসটা জানি। কি মনে থাকবে? এইচএসসি সিলেবাস, এটা সুন্দর করে দেখবা, বাংলা দ্বিতীয় পত্রে দেখে গ্রুপে পোস্ট করে দিও। এবং যদি কোথাও কনফিউশন সেটা আমাকে জানাবা যে ভাই আমি এটা বুঝতে পারিনি। একজন বলছে ভাই আবার কবে দেখা হবে? আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়, তাই তো? এটা কার গান যেন? এটা মান্নাদের গান। তো ক্লাস যেহেতু এখনো সামনে আছে, এই কোয়ার্টারে অনেকবার দেখা হয়ে যাবে, আর নির্মিতি নিয়ে আমরা আরেকটা ক্লাস নিব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক সহজ টপিক, কিন্তু বাসায় সময় দাও, কেননা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সবগুলো। সবাই ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনার সাথে থেকো। থ্যাংক ইউ।